সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার একেবারেই শেষ পর্যায়ে, হয়তো আগামীকাল ঈদ অথবা পরশুদিন ঈদ। তো এই আনন্দময় আনন্দ ঘন একটি উৎসবের আগ মুহূর্তে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি সেই উৎসবের, এবং সমগ্র বাংলাদেশ সমগ্র বিশ্বের সঙ্গে মিলিয়ে সেই তাৎপর্যপূর্ণ দিনের অপেক্ষায়। একই সঙ্গে এটিও খুবই সত্য যে স্বাস্থ্য ব্যবস্থায় যে আলোকিত বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যের যে স্বপ্ন আমরা দেখছি, এখন সংস্কারের সময় চলছে প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি সেক্টরে। তার মধ্যে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই স্বাস্থ্য সেক্টরে আমরা যে আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটিও আসলে এই ঈদের প্রাক্কালে আমরা আলোচনায় আনতে চাই। কী ধরনের আসলে স্বাস্থ্য ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, আমাদের ভেতরের যে মনের যে কথাটি, সেটিকে আসলে কিভাবে আমরা ব্যক্ত করতে পারি একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থায়, সেটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট, বিশ্ব ব্যাংক। আপনাকে স্বাগত ডক্টর জিয়াউদ্দিন হায়দার আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং আহ্বায়ক সুস্বাস্থ্যের বাংলাদেশ। আপনাকে স্বাগত ডাক্তার কাজী বেন্নুর, এবং অগ্রিম ঈদ মোবারক। জি ধন্যবাদ, এবং আমিও আপনাকে, চ্যানেল 24কে এবং অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। ধন্যবাদ। আমি আসলে শুরুতেই ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে একটু আসতে চাই, যে সম্প্রতি যে পরিবর্তনটি আমরা দেখেছি, যে সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট বিশ্ব ব্যাংকে আপনি একটু গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমি বলবো বার্ডস আই ভিউতে দেখার সৌভাগ্য আপনার হয়েছে বেশ দীর্ঘ সময়, এবং আরও অনেকদিন কাজ করার সুযোগ ছিল। তো সেই কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশের দেশের টানে, এবং আমি বলবো যে একটি আলোকিত বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের এই প্রত্যয়ে দেশে ফিরে এসেছেন। এই প্রত্যাবর্তন নিশ্চয়ই আমাদেরকে অনেক আনন্দিত করছে। আপনাকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। এবং আমরা জানি যে সম্প্রতি আপনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই ফিরে আসা কেন? অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে সেই 1991 সালে ফেরত যেতে হবে, যখন আমি প্রথম ব্রাকে আমার কর্মজীবন শুরু করি। আমি ব্রাকের গবেষণা মূল্যায়ন বিভাগে একজন গবেষক হিসাবে আসলে আমার কাজ শুরু করি। আমার গবেষণার বিষয় ছিল স্বাস্থ্য, পুষ্টি এবং খাদ্য। তো এই গবেষণার কাজ করার জন্য, আর যেহেতু আমাদের গবেষণা বিভাগটি ছিল ব্রাকের মতো একটা সর্ববৃহৎ উন্নয়ন সংস্থার ভিতরে, আমাকে বাংলাদেশের গ্রামে গ্রামে যেতে হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়েছে। আমার তখন সৌভাগ্য হয়েছিল মানুষের জীবনকে বোঝার, জীবনকে দেখার খুব কাছ থেকে, এবং তখন থেকেই মানুষের সাথে কাজ করার একটা অধীর আগ্রহ আমার মধ্যে কাজ করতে। এবং বাংলাদেশের যে মানুষের, দরিদ্র মানুষের যে বিভিন্ন বহুমুখী যে সমস্যা, স্বাস্থ্যসহ অন্যান্য সকল সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, হ্যাঁ, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার একটা সুযোগ তখনই হয়েছিল, এবং আমার মনের মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছিল। তারপরে আমার কাজের কর্মজীবনের প্রয়োজন আমি দেশের বাইরে চলে যাই। আমি 1999-2000 সালে আমি প্রথম দেশের বাইরে চলে যাই কাজের জন্য। আমি অনেক জায়গাতেই কাজ করেছি। আমি জাতিসংঘে কাজ করেছি, FAO, তারপর জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। কিন্তু ফাইনালি আমি আসলাম ওয়ার্ল্ড ব্যাংকে 2009 সালে। এবং ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু বিশ্বের সবচেয়ে বড় একটা উন্নয়ন সংস্থা, হ্যাঁ, আমরা বলি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন, হ্যাঁ, এখানে কাজ করার ফলে আমার হেলথের বাইরেও অন্যান্য ব্যাপারগুলোতে, যেমন সোশ্যাল প্রোটেকশন, এগ্রিকালচার, হ্যাঁ, এডুকেশন, হ্যাঁ, এসব ব্যাপারে কি কাজ হচ্ছে, এবং ওভারঅল অর্থনীতির ব্যাপারে বিভিন্ন দেশে কী কাজ হচ্ছে, একটা বার্ডস আই ভিউ দিয়ে আমার দেখার সুযোগ হয়েছিল। এবং আমি বিশ্বের বিভিন্ন জায়গাতে, যেমন আফ্রিকার প্রায় 30টা দেশে, 28টা দেশে, আমি ইস্ট এশিয়াতে, আমি বেশ কয়েকটা দেশে, সাউথ এশিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে আমার বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানার, বোঝার, কাজ করার সুযোগ হয়েছে। তখনই আমি চেষ্টা করেছি ম্যাচ করার 1991 সালের থেকে 2000 সাল পর্যন্ত ব্রাক এবং তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপেরিয়েন্স, এটাকে আমি কাজে লেগে কীভাবে দেশের জন্য কিছু করা যায়। তো আমি দেখলাম যে 5ই আগস্ট আমাদের দেশে আসলে একটা নতুন শেখ হাসিনা স্বৈরাচারের যে পতন, তার মধ্যে নতুন সম্ভাবনা, একটা দুয়ার ওপেন হয়েছে। এবং আমার কাছে মনে হলো যে এইটাই আমার জন্য সময় দেশে ফিরে আসার এবং দেশের জন্য কাজ করার। কিন্তু বিএনপি কেন? আসলে আমি ছোটোবেলায় ছাত্রজীবনে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করতাম। আমি প্রায় 10 বছর ছাত্রদলের আমি একজন সক্রিয় কর্মী ছিলাম।
কর্মজীবনে চলে যাওয়ার পরে আর আমি ছাত্রদল তো আর করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি বিএনপির যারা নেতৃত্ব পর্যায়ে আছে ওনাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে, এবং ওনাদের সাথে আমি অনেক বিষয় নিয়ে আলাপ করতাম। বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ার তারেক রহমান, ওনার সাথে আমি গত 5-6-7 বছর ধরেই এই উন্নয়নের বিভিন্ন ব্যাপার নিয়ে আমি অনেক মত বিনিময় করেছি, এবং তার অনেক কিছু আমি 31 দফার মধ্যে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। তাই আমি মনে করলাম যে বিএনপি যেহেতু আমার মনের মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ, এবং এটাই আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আমি অনেক ধন্যবাদ জানাই আমি আজকে আপনার মাধ্যমে বিএনপির অ্যাক্টিং চেয়ার তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আমাকে ওনাদের মাঝে বরণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। চমৎকার ব্যাকগ্রাউন্ডে আপনি ফিরে আসার কারণটা বললেন, ব্যাখ্যা করলেন। ফিরে আসবো আপনার কাছে ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, যেটি আপনার কাছে আসতে চাই যে আসলে এই স্বাস্থ্য সংস্কারের যে ব্যাপারটি চলছে এবং এটি প্রয়োজনীয়, যে এই মুহূর্তে এটি ভীষণ প্রয়োজন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আবার ঢেলে সাজানোর, যে প্রত্যেকটি মানুষ সবার জন্য, যে সবার জন্য স্বাস্থ্য, আজকে আমাদের একটি আলোচনার যে বিষয়টি রয়েছে যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চয়তা, এই জায়গাটি প্রেক্ষাপটটি আপনি কিভাবে দেখেন বা সংস্কারের প্রয়োজন আসলে কতখানি এই মুহূর্তে মনে করছেন, এবং কি কি চ্যালেঞ্জগুলো আসলে আপনার মাঝে মনে আসছে এই মুহূর্তে? ধন্যবাদ। আপনি একটি মানে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্ন করতে আপনার সময় কম লেগেছে, কিন্তু এটা যদি খুব সুন্দরভাবে উত্তর দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তারপরে আমি খুব সংক্ষিপ্তভাবে এটুকু বলতে পারি যে আমি জিয়া ভাইয়ের কথার পথ ধরি যে আমি 93 সাল থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় জড়িত। আমি বিসিএস হেলথের ক্যাডার হিসাবে প্রথম যোগদান করি সরকারি চাকরিতে। উপস্বাস্থ্য কেন্দ্র, থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সর্বশেষ সরকারি চাকরিটা আমি করেছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, অর্থাৎ একেবারে টারশিয়ারি কেয়ার হসপিটাল। এবং সেখান থেকে বের হওয়ার পরে আমি বর্তমানে বাংলাদেশের একটা বেসরকারি সর্বোচ্চ হাসপাতাল যেগুলো আছে তার একটিতে আমি কর্মরত আছি। ফলে আমি আসলে ধাপে ধাপে জিনিসগুলো অনেক জায়গায় দেখেছি। আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নটা প্রধান, মোটা দাগে বললে প্রধান দুটো খাতে করা উচিত। একটা হচ্ছে কাঠামোগত উন্নয়ন, আর একটা হচ্ছে গুণগত উন্নয়ন। কাঠামোগত উন্নয়নে যদি আমি বলি, আমি বলবো যে এখানে আমরা মোটামুটিভাবে কিছুটা কাজ করা আছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হাত কিন্তু প্রায় থানা লেভেল থেকে নিচে উপজেলা একেবারে ইউনিয়ন লেভেল এবং একেবারে গ্রাম পর্যায়েও চলে গিয়েছে, কিন্তু গুণগত মানের উন্নয়ন কিন্তু হয়নি। আমি একটি স্বাস্থ্য কেন্দ্র করলাম একটা গ্রামের যে একেবারে তৃণমূলের রোগীদের জন্য, কিন্তু সেখানে কোনো স্বাস্থ্য সেবা দেওয়ার সুব্যবস্থা নেই, কোনো যন্ত্রপাতি নেই, কোনো কোয়ালিফাইড চিকিৎসক নেই, ওষুধপত্র নেই। সেখানে তো আসলে কোনো লাভ হলো না। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে এই পর্যায়গুলোতেও। এবং সেই সাথে একটি বড় সমস্যা হচ্ছে গিয়ে যে আমাদের এই রোগীদের কি প্রয়োজন সেটি সম্পর্কে আমাদের সেবা দাতা যারা আমরা আছি, চিকিৎসক বলেন, নার্স বলেন বা অন্যরা, তাদেরও ঠিক স্পষ্ট ধারণা নেই, বা একেবারে ক্যাটাগরাইজ করে তারা জানেন না যে তারা কিভাবে ধাপে ধাপে এটি দেবেন। আবার আমাদের সেবা গ্রহীতাদেরও ধারণা নেই যে তারা কোন পর্যন্ত কি পর্যন্ত কিভাবে পেতে পারেন। এই একটি বিরাট ফারাক কিন্তু এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে। এই ফারাকটি দূর করতে পারলেই কিন্তু এটার একটা গুণগত উন্নয়ন করা সম্ভব হবে। অতএব আমাদের দুটো দিকেই দেখতে হবে। যে খুবই চমৎকার করে বললেন যে আসলে যে মূল যে জায়গাটি কাঠামোগত যে উন্নয়ন, সেটির রুট অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু গুণগত মানের যে উন্নয়নের কথাটি বললেন সেটি নিশ্চয়ই আলোচনায় আসা উচিত। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আমি আপনার কাছে যদি ফিরে আসি, যে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটি জায়গায় হেলথ স্পেশালিস্ট হিসেবে কাজ করছে, সিনিয়র হেলথ স্পেশালিস্ট কাজ করেছেন, এই অর্থ ব্যাপারটির সাথে স্বাস্থ্যের উন্নয়নের একটি গভীর যোগসূত্র রয়েছে। এবং আমরা প্রতি বছরই দেখতে পাই যে বাজেটে যেখানে আসলে এটি ন্যূনতম অ্যালোকেশন থাকার দরকার, আমরা সবসময় তা থেকে বঞ্চিত হয়েছি। আমরা যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা চিন্তা করি, সেটি কিন্তু অন্যান্য দেশের তুলনায় এখানে অনেক বেশি। এই যে অর্থনীতির সঙ্গে স্বাস্থ্যের এই যে সংযোগটি আসলে কিভাবে দেখেন, এবং সংস্কারের ক্ষেত্রে সেটি কতখানি ভূমিকা রাখতে পারে? অনেক ধন্যবাদ। অবশ্যই হেলথ ফাইন্যান্সিং আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি বিভিন্ন দেশের হেলথ ফাইন্যান্সিং দেখি যে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে অর্থায়ন করা হয়, তাহলে মোটা দাগে আমাদের দুই ধরনের অপশন আছে আমাদের সামনে। একটা হলো ট্যাক্স বেসড
ফাইন্যান্সিং, যেটা আমাদের দেশে আছে, আরেকটা হলো সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম বেসড ফাইন্যান্সিং। এগুলো বিশ্বের অনেক দেশেই খুব ভালোভাবে আছে এবং ভালোভাবে কাজ করছে। এখন যে আমাদের দেশের সমস্যাগুলোর দিকে তাকাই, আমাদের প্রথমত আমাদের হেলথ ফাইন্যান্সিং, আমাদের অর্থায়ন খুবই অল্প, যে পৃথিবীর মধ্যেই শুধু সাউথ এশিয়া না, পৃথিবীর প্রেক্ষাপটে খুবই আমাদের অল্প। সেটা হলো 2.7%, হ্যাঁ, জিডিপির আমাদের এখানে স্বাস্থ্যে খরচ হয়, যেটা টোটাল সরকারি খরচের লেস দ্যান 5%। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হলো যে টাকাটা বরাদ্দ হয়, এই টাকাটা খরচ বছরের শেষে দেখা যায় যে 80-82 ভাগ খরচ হয়, বাদবাকি টাকা ফেরত যায়। বরাদ্দ কম, সেই কম টাকাটাই বরাদ্দ টাকাটি পুরোপুরি খরচ করতে পারে না। এর ফলে যেটা হয়, আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা হলো আমরা জনগণ যে টাকাটা খরচ করি, আমরা আমাদের টোটাল যদি খরচ হয় 100 টাকা, তার মধ্যে দেখা যায় যে 74 থেকে 80 টাকা নিজের পকেট থেকে খরচ হয়। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এক নাম্বার যে আমাদের প্রায় 20% আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্যসেবা নিতেই পারছে না, একদম কোনো রকম স্বাস্থ্যসেবা নিতে পারছে না, তার কারণ তাদের পকেটে কোনো টাকা নাই। তো এর যদি আমরা সমাধানের দিকে তাকাই, আমাদের দেশে ট্যাক্স বেস যে সিস্টেমটা এখন আছে, হ্যাঁ, এই ট্যাক্স বেস সিস্টেমকে আমাদের অবশ্যই আরও এফিশিয়েন্ট করতে হবে। হ্যাঁ, আমাদের ট্যাক্স রেভিনিউ জেনারেশন এফিসিয়েন্সি বাড়াতে হবে, কারণ আপনারা জানেন যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে আমাদের এখন গ্রাজুয়েশন হচ্ছে, আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে যাচ্ছি। গ্রাজুয়েশন আসলে হয়ে গেছে, উই আর অলরেডি বিং গ্রাজুয়েটেড, এখন আমরা গ্রেস পিরিয়ডের মধ্যে আছি। এই 3 বছরের গ্রেস পিরিয়ডটাও শেষ হবে আগামী বছর জুনে। তো এর মধ্যে যদি আমরা আমাদের ট্যাক্স কাঠামো, হ্যাঁ, যদি আমরা সঠিকভাবে এটাকে বিনির্মাণ করতে না পারি, আমরা একটা গভীর সংকটে পড়ব এবং স্বাস্থ্য ব্যবস্থা হবে একবার প্রথমেই স্বাস্থ্য ব্যবস্থা সংকটে পড়বে। কারণ যখন রিসোর্স অ্যালোকেশন হয়, তখন দেখা যায় যে সফট যে খাতগুলো আছে, স্বাস্থ্য, শিক্ষা, এখানে কাটটা বেশি হয়। হ্যাঁ, তো এইটা। তো আরেকটা যে অপশন আমি বললাম যে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স, এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও কিছুটা আপনার অতটা ফিজিবল মনে হচ্ছে না। কিছু পাইলট প্রজেক্ট হয়েছে, কিন্তু তার রেজাল্ট অতটা আশানুরূপ না। তার একটা বড় কারণ হলো সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, একটা বড় যে জায়গাটা, সেটা হলো যে কত পার্সেন্ট মানুষ ফর্মাল সেক্টরে কাজ করছে। কারণ যেহেতু ফর্মাল সেক্টরে কাজ করে, তারা বেতন পায়, তারা প্রিমিয়াম দিতে পারে, তাদেরকে এই ইন্স্যুরেন্সের আওতায় আনাটা সহজ হয়। তো আমাদের দেশে মাত্র 10 থেকে 12% মানুষ ফর্মাল সেক্টরে কাজ করে। হ্যাঁ, তো আমরা হয়তো হেলথ ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস করলে হয়তো বা এই 10% মানুষকে আমরা ক্যাটার করতে পারবো। বাদবাকি যে 90% মানুষ যারা কোনো রকম ফর্মাল কাজ করে না, ইনফর্মাল সেক্টরে কাজ করে, তাদেরকে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সে আনাটা ভীষণ চ্যালেঞ্জিং। হ্যাঁ, তারা কিভাবে টাকা দিবে, তাদের টাকা কোত্থেকে আসবে, সেখানে সরকার কতটুকু ভর্তুকি দিবে, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক গবেষণা করার আছে, অনেক কিছু বোঝার আছে সিদ্ধান্ত নেওয়ার আগে। তো ইন শর্ট, আমাদের দেশে হেলথ ফাইন্যান্সিং অবস্থা খুবই খারাপ, এবং বিএনপি তাদের 31 যে দফা, হ্যাঁ, সেখানে স্বাস্থ্যের উপরে একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টে তারা স্পষ্টভাবে বলেছে যে একটা বড় প্রায়োরিটি হলো স্বাস্থ্য। আমাদের যে বাজেট জিডিপির অ্যাটলিস্ট 5% করতে চায়। তো আমার মনে হয় সেইটাই হবে একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ, যদি আসলেই স্বাস্থ্য খাতে বাজেট জিডিপির 5% করা যায়। একদম যথার্থ বলেছে। স্বাস্থ্য মানে অর্থনীতি, এটি সংস্কারের প্রথম ধাপটি এখানে সূচিত হতে পারে। আপনি যেভাবে বললেন, ডাক্তার কাজী সাইফুদ্দিন বেননুর, আপনার কাছে আসতে চাই যে এই সেবা গ্রহীতা এবং যারা সেবা দাতা যারা রয়েছেন, হেলথ কেয়ার প্রোভাইডার এবং যারা হেলথ সেবাটি নিচ্ছেন, তাদের মধ্যে আসলে একটি আস্থার সংকট আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, এবং তার প্রভাব কিন্তু উভয় সেক্টরেই পড়ছে। ডাক্তাররা অনেক ক্ষেত্রে নিগৃহীত হচ্ছে, অনেক সময় রোগীরা তাদের প্রত্যাশিত যে প্রাপ্তিটি সেটি পাচ্ছে না। এই জায়গাটির উন্নয়ন আসলে কিভাবে করা সম্ভব, এবং বর্তমানে আসলে আমরা কোন জায়গাটিতে আছি সেখানে? আসলে বর্তমানে আমরা কোন জায়গায় আছি এটা দিয়ে যদি আসি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য যে বিগত প্রায় 1.5 দশক একটা চরম ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট ব্যবস্থা এই দেশের মানুষের উপর চেপেছিল, এবং একটা ফ্যাসিজমের কারণে যেটা হয় যে এটা একটা পচনমুখী ব্যবস্থা, যেখানে একটা জায়গায় ছোট আকারে পচন শুরু হলে সব জায়গায় শুরু হয়। এই দেশটার ক্ষেত্রেও তাই হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু এ থেকে বের হতে পারেনি। এর ফলে কি হয়েছে,
আমরা যদি দুই দিক থেকেই দেখি, যে চিকিৎসকদের ক্ষেত্রে যদি বলি যে বিগত সময়টায় কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না। যেরকম ইচ্ছা রাতের ভোটে বলেন অথবা বিনা ভোটে বলেন আমি দেশের হর্তাকর্তা হয়ে গিয়েছি। চিকিৎসকদের ক্ষেত্রেও কিন্তু নেতৃত্বে বলেন বা উচ্চ পর্যায়ের চিকিৎসকে বলেন, প্রমোশনে বলেন, সর্বত্র সেই রকমের একটা ফ্যাসিস্ট কায়দা ছিল, কোনো জবাবদিহিতা ছিল না। এই চিকিৎসকরা, এই ধরনের ফ্যাসিস্ট চিকিৎসকরা কিন্তু নিজেদেরকে কোনোভাবেই মনে করতো না যে তারা জনগণের কাছে দায়বদ্ধ। এই চিন্তাটা, এই ধারণাটা আমাদের চিকিৎসক সমাজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসক, শতকরা ৮০-৯০ ভাগ চিকিৎসকই কিন্তু জনগণকে সেবা দিতে চান, মানুষকে, রোগীকে সেবা দিতে চান। কোনো চিকিৎসকই শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য চিকিৎসক হন না। এই যে ভালো জিনিসটা রয়েছে আমাদের ভিতরে, সেটিকে সামনে নিয়ে আসতে হবে। আমি খুব ছোট্ট করে যদি উদাহরণ দিই, যে এই যে তামিম ইকবালের যে ঘটনাটা ঘটেছে, এখান থেকে কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশের চিকিৎসকরা চাইলে বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে পারেন। তাদের সেই জ্ঞান রয়েছে, তাদের সেই মেধা রয়েছে, তাদের সেই দক্ষতা রয়েছে। কিন্তু সেটার ব্যাপারে এখন যদি অন্যদিকে যাই, আমাদের সেবা গ্রহীতা অর্থাৎ রোগীদের আবার সেই ধারণাটা চলে গিয়েছে। তারা মনে করেই থাকে যে আমাদের দেশের চিকিৎসকদের কাছে গেলে আমরা কোনো সেবা পাবো না বা আমরা ভালো কাজ পাবো না, অতএব তাদেরকে বকাঝকা করে, তাদেরকে চাপের মুখে রেখে যেইটুকু আদায় করতে পারি। এই সমস্ত ব্যবস্থাটাই আসলে এইরকমভাবে একটা নোংরা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে এদিকে এগোতে হবে। রোগীদেরকে বুঝতে হবে যে আমরা একটা উন্নয়নশীল দেশ, আমরা চাইলেই সব কিছু পারবো না। আমাদের চিকিৎসকদের দক্ষতা আছে, আমাদের সেবাদাতা যে অন্যান্য পর্যায়ে রয়েছে, যেমন নার্সিং সেবা বা অন্যান্য, সেগুলোর দক্ষতা রয়েছে। সেই উপরে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আস্থা রাখতে হবে। আবার যারা সেবাদাতা আমরা রয়েছি, আমাদেরকেও বুঝতে হবে যে আমরা একটি গরিব দেশের অসহায় মানুষকে সেবা করছি এবং আমাদেরও একটা জবাবদিহিতা এবং আমাদেরও একটা দায়িত্ববোধ আছে। এই জিনিসটা যদি আমরা নিয়ে আসতে পারি, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে গুণগত মানটা যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু এই আস্থার সংকটটা অনেকাংশেই কেটে যাবে। এবং আমি আসলে একই সঙ্গে উল্লেখ করতে চাই, শুধু চিকিৎসক নয়, এর সঙ্গে সেবার সাথে যুক্ত যারা রয়েছেন, বিশেষ করে নার্স, যারা হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, সবাই আসলে এর সাথে সম্পৃক্ত। একই সঙ্গে উভয়ের জায়গাটি কিন্তু আসলে, আমি কিন্তু সেটাই বলেছি বারবার। একেবারেই যথার্থ বলেছেন। আমি ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে একদম যে আসতে চাই, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সংস্কারের যে চ্যালেঞ্জ, আমরা এই মুহূর্তে আমরা জানি যে একটি সুগঠিত একটা কমিশন কাজ করছে এবং তাদের নিশ্চয়ই কিছু রিকমেন্ডেশন থাকবে। একই সঙ্গে একটি দলের, আমরা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দলীয়ভাবেও কিন্তু আপনাদের একটি ভিশন রয়েছে স্বাস্থ্য উন্নয়নের। এই সব কিছু থেকে বিবেচনা করে যে উন্নয়নের চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে আপনি মনে বোধ করেন, সেটি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে আমি একটু আগে বলেছিলাম বিএনপি, এবং আসলে শুধু বিএনপি না, ফ্যাসিবাদ বিরোধী যত গণতান্ত্রিক দল ছিল তারা সবাই মিলে 31টা রাষ্ট্র মেরামতের দফা ঠিক করেছে। সেখানে 26 নম্বর দফাটা আসলে স্বাস্থ্যের উপরে। তো এই 26 নম্বর যে দফাটা, সেখানে কয়েকটা ব্যাপার মোটা দাগে দেওয়া আছে, খুবই সংক্ষিপ্ত দেওয়া আছে। এগুলোকে পরে আমাদেরকে কিভাবে করব এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তার মধ্যে এখন আমাদের যেটা আছে, প্রথমত হলো যে চিকিৎসা ব্যতিরেকে কারো মৃত্যু নয়। হ্যাঁ, এটা একটা। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা তৃতীয়ত স্বাস্থ্যে আমাদের বাজেট, আমি যেটা বলেছি, জিডিপির অ্যাটলিস্ট 5% ব্যয় করা। আর চতুর্থ যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের দেশে যে স্বাস্থ্য নেটওয়ার্কটা আছে, হ্যাঁ, রেফারেল সিস্টেম, জিপি থেকে শুরু করে বা প্রাইমারি লেভেল কেয়ার থেকে শুরু করে সেকেন্ডারি, টারশিয়ারি, হ্যাঁ, এইটাকে ইংল্যান্ডের যে ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ওই আদলে সাজানো। আমরা ওইটাকে কপি করার কথা বলছি না, ওই আদলে আপনার স্বাস্থ্য নেটওয়ার্কটাকে পুরোপুরি সাজানো। তো এই চারটা আপনার মোটা দাগে দেওয়া আছে। এবং পঞ্চম যেটা দেওয়া আছে ডিম্যান্ড সাইডের জন্য, হ্যাঁ, এই চারটা হলো সাপ্লাই সাইড। ডিম্যান্ড সাইডের জন্য আমাদের আছে প্রত্যেকটা পরিবারকে একটা করে ইলেকট্রনিক কার্ড, হেলথ কার্ড দেওয়া, যে কার্ড নিয়ে একটা ফ্যামিলির যে কোনো সদস্য বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র, হসপিটাল হোক বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হোক, সেখান থেকে ফ্রি চিকিৎসা নিতে পারে এবং সেটা যাতে রেকর্ডেড থাকে এবং ইনফরমেশনটা পরে কাজে লাগায় স্বাস্থ্যসেবার মানকে উন্নত করার জন্য। তো এইটা হলো আমাদের 31 দফার মধ্যে এইটা স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। এবং এইগুলো কিভাবে করব, হ্যাঁ, এটা আমরা কোন স্কেলে করব,
এটা আমাদের আরও কাজ করার প্রয়োজন আছে। আমরা গ্লোবালি বিভিন্ন দেশ থেকে আমরা লেসন্স আমরা লার্ন করব, করে আমরা একটা সুন্দর পরিকল্পনা তৈরি করব। এখন আসি আপনার স্বাস্থ্য কমিশনের ব্যাপারে। বর্তমানে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন করে দিয়েছে, স্বাস্থ্য কমিশন। তাদের কাজ হলো বিভিন্ন স্টেক হোল্ডার কনসালটেশন করে এবং অতীত যত লেসন্স লার্ন সেগুলোকে একসাথে করে তারা কিছু সংস্কার সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তো এই কমিশনের কাজটা আমার মনে হয় সুপারিশমালা দেওয়ার তারিখ আবার পিছিয়েছে। হ্যাঁ, এবং এখানে আমাদের কিছু অবজারভেশন আছে। প্রথম যেটা অবজারভেশন, যে এই কমিশনের যে টার্মস অফ রেফারেন্স TOR, এইটা আমি জানি না অন্য কাদের কাছে কি, কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার না। আমি কখনো একটা ক্লিয়ার টার্মস অফ রেফারেন্স আমি দেখিনি। এইটা একটা আমার কাছে মনে হয় যে একটা সীমাবদ্ধতা। সেকেন্ড, এই যে কমিশনের ফরমেশন, হ্যাঁ, এখানে কমিশনের কারা সদস্য হবে, হ্যাঁ, সেইটা যে একটা ব্রডার, আমাদের তো অনেকে আছি, রাজনৈতিক দল আছে, এখানে প্রফেশনাল গ্রুপস আছে, হ্যাঁ, স্বাস্থ্যের উপরে যারা বিশেষজ্ঞ তারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে যে করা, হ্যাঁ, সেটা আমার মনে হয় যে করা হয়নি। এটা খুব ইনট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে। তো এর জন্য যেটা লিমিটেশন হয়েছে, সীমাবদ্ধতা হয়েছে, সেটা হলো এটা হেলথ সিস্টেমের তো অনেকগুলো পিলার থাকে, হ্যাঁ, স্বাস্থ্য শিক্ষা, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, হেলথ ফাইন্যান্সিং, হেলথ সার্ভিস ডেলিভারি, হ্যাঁ, এরকম অনেকগুলো পিলার থাকে, হেলথ ইনফরমেশন সিস্টেম। এই প্রত্যেকটা পিলারে দক্ষ, হ্যাঁ, আপনার দক্ষতা নিয়ে ওই কমিশনের সদস্যরা ওই দক্ষতা আছে কি না, হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত না। এবং তার জন্য আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে এই কমিশনের রিপোর্টের যে আউটকাম, এইটা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা রিফর্ম করার জন্য, আমি আসলে শিওর না। বাট আই এম ওপেন টু ডিসকাশন অ্যান্ড ওপেন টু লার্নিং। যদি হয় তাহলে তো খুবই ভালো। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি যে সেটির সুফল নিশ্চয়ই সবাই আসলে পেতে পারে। ডক্টর কাজী সাইফুদ্দিন বেনূর, আপনার কাছে আমার আশা ছিল যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমি সম্প্রতি আপনি সদস্য সচিব সায়েন্টিফিক রিভিউ কমিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের একজন সদস্য যুক্ত হয়েছেন, এবং এই যে রিসার্চ একটি গুরুত্বপূর্ণ, যে গবেষণায় যে জায়গাটিতে আমরা পিছিয়ে আছি, আমরা ধরে নিচ্ছি যে সমগ্র বিশ্বের সঙ্গে যে জায়গাটিতে আমাদের থাকার কথা ছিল, এখানে আসলে আমরা অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। কিন্তু সম্প্রতি আপনি আসার পরে অনেক কিছু কথা জেনেছেন, কথা বলেছেন। এই অভিজ্ঞতাটি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, এবং এই রিসার্চের ক্ষেত্রে আমাদের কতখানি গুরুত্ব দেওয়া উচিত। আসলে খুব সংক্ষেপে বলি যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা BMRC হচ্ছে বাংলাদেশে চিকিৎসা গবেষণার সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখান থেকেই আসলে সব চিকিৎসা গবেষণাগুলোর অনুমতি, এথিক্যাল ক্লিয়ারেন্স এবং সরকারের কারণে বেশ কিছু গ্র্যান্টও দেওয়া হয় উন্নত মানের চিকিৎসা গবেষণার জন্য। তা আমি আসলে এই সদস্য হিসেবে দায়িত্বটা পেয়েছি বিগত জানুয়ারি মাসের শেষের দিকে। এর আগে যে কমিশনটা ছিল সেই কমিশনটা বিলুপ্ত করা হয়েছে, ডিসেম্বরে নতুন কমিশন হয়েছে, তারপরে এই দায়িত্বটা আমি পেয়েছি। দায়িত্ব নিয়ে প্রথমেই যেই সমস্যাটার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে গিয়ে যে আসলে গত জুলাই থেকে শুরু করে এ পর্যন্ত ধরতে গেলে কোনো কাজই হয়নি, সমস্ত কাজটা ল্যাগিং বিহাইন্ড ছিল, এবং আমাদেরকে অত্যন্ত দ্রুততার সাথে যে সমস্ত চিকিৎসকরা এই গবেষণাপত্রগুলো দিয়েছেন, সেখানে অনেক সিনিয়র চিকিৎসকরা আছেন, একেবারে উঠতি আগ্রহী জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তাদের সমস্ত প্রায় 550 রিসার্চ প্রোটোকলকে আমাদেরকে যাচাই বাছাই করে আমরা প্রায় 400টার মতো প্রোটোকলকে এই সরকারি গ্র্যান্টগুলো দিয়েছি কাজগুলো করার জন্য। এটা করতে গিয়ে আমি দেখেছি দুটো জিনিস আমার লক্ষণীয় হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে বিগত সময়গুলোতে আসলে এই গ্র্যান্ট বেশ বড় অ্যামাউন্টেরই, এটা গ্র্যান্ট প্রায় প্রতি বছর প্রায় 12 থেকে 14 কোটি টাকা গ্র্যান্ট দেওয়া হয়। এই সমস্তের মধ্যে অনেক নয়ছয় হয়েছে। আমি এই বিষয়ে এখন এই ক্ষুদ্র পরিসর আলোচনায় যেতে চাই না। আমরা আসার পরে আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি, যেগুলোতে যে পরিমাণে যেভাবে আসলে ফান্ডটা পাওয়া দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং দ্বিতীয় যে জিনিসটা আমি বললাম যে আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে গিয়ে আমাদের এই গবেষণাগুলোর মান কিন্তু অত্যন্ত উন্নত। গবেষণা প্রস্তাবগুলো এত ভালো ভালো, এত উন্নত, এত সুন্দর প্রস্তাব এখানে আছে যে আমি খুব অবাক হয়েছি যে কেন বাংলাদেশের চিকিৎসকরা গবেষণা ক্ষেত্রে বিশ্বমানের নয় বা বিশ্বের মানের থেকে পিছিয়ে রয়েছে। এটা আমার কাছে বোধগম্য হয়নি। এখন বুঝতে পারছি যে আসলে তারা সেইভাবে উৎসাহিত হননি, অনুপ্রাণিত হননি, এবং তাদেরকে সুযোগই দেওয়া হয়নি। আমরা আশা করছি যে এখন যে ভালো ভালো কাজগুলোতে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি,
অবশ্যই বাংলাদেশের গবেষণার মান অনেক উচ্চ পর্যায়ে যাবে। বাংলাদেশে বিদেশি গবেষকরা এসে কিন্তু অন্তত উচ্চমানের গবেষণা করে যাচ্ছেন, আমাদের চিকিৎসকরা পিছিয়ে রয়েছেন, এটা হতে পারে। এই জায়গাটিতে নিশ্চয়ই আসলে উন্নতির ব্যবস্থা আসলে আমরা প্রত্যাশা করি। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আমি যদি আপনাকে জানতে চাই যে শুধুমাত্র পাবলিক নয় বা গভর্নমেন্ট সেক্টর নয়, প্রাইভেট হেলথ সেক্টর একটি বড় একটি অংশ জুড়ে আছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায়, বলা যায় যে একটি মেজর অংশ। তো সেই জায়গাটির উন্নয়ন বা সমন্বয় করাটা কিন্তু সংস্কারের একটি অংশ হওয়া উচিত। বিশেষ করে বড় একটা প্রাইভেট সেক্টরের জন্য খুব ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের মনিটরিংয়ের জন্য, সুপারভাইজের জন্য এবং এই যে সমন্বয় করার জন্য, সেই জায়গাটিকে আসলে আপনি কি এই মধ্যে আনতে চান কিনা এই সংস্কার? অবশ্যই অবশ্যই, আমার মনে হয় এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। প্রাইভেট সেক্টর আমাদের দেশে আসলে যাত্রা শুরু করে 1980-র দিকে। 1980 সালে একটা সরকারি অর্ডিন্যান্স হয় এবং সেই অর্ডিন্যান্সের আন্ডারে আপনার প্রাইভেট সেক্টর হেলথ সার্ভিস প্রথমে শুরু হয় এবং ওই অর্ডিন্যান্সটা তখন হয়েছিল কিন্তু খুব সীমিত আকারে। হ্যাঁ, যে প্রাইভেট সেক্টর হেলথ সার্ভিসেস মানে কিছু ডায়াগনস্টিক ল্যাবস, হ্যাঁ, কিছু প্রাইভেট প্র্যাকটিশনার বা একটা ক্লিনিক, একটা দুটো ক্লিনিক। হ্যাঁ, তখন রাসমুনে পরের ক্লিনিক ছিল, অনেকে আমরা জানি মগবাজারের প্রথম দিকে। এখন যে আমাদের প্রাইভেট সেক্টরের যে বিশাল যে একটা বিস্তার লাভ করেছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু আমাদের আইনি কাঠামো এখনো কোনো পরিবর্তন হয় নাই। এইটা প্রথম, আমাদের আইনি কাঠামোকে পরিবর্তন করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর একটা কন্ডিউসিভ, একটা এনাবলিং এনভায়রনমেন্ট পায়, সাথে সাথে একটা জবাবদিহিতামূলক একটা সিস্টেম এখানে দাঁড় হয়। আমাদের দেশের টোটাল হেলথ ইন্ডাস্ট্রি হলো $10 বিলিয়ন, ক্লোজ টু $10 বিলিয়ন, হ্যাঁ, হুইচ ইজ হিউজ। এবং এই $10 বিলিয়ন কিন্তু অলমোস্ট 60%, মানে $600 মিলিয়ন চলে যাচ্ছে শুধু ইন্ডিয়াতে। হ্যাঁ, এবং তার সাথে সাথে থাইল্যান্ড, সিঙ্গাপুর, সেখানে তো যাচ্ছেই। এইটাকে আমি বলবো যে কিছুটা সরকারি আইনি কাঠামোর ফেলিওরের সাথে সাথে বড় ধরনের একটা প্রাইভেট সেক্টর ফেলিওর। কারণ এখানে প্রাইভেট সেক্টর যারা আছেন, যারা আপনার এখানে ইনভেস্টর আছেন, হ্যাঁ, ওনাদের আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত যে আমাদের দেশে প্রাইভেট সেক্টর হেলথ কাঠামোটা কীভাবে ঢাকার বাইরেও নিয়ে যাওয়া যায়। আমাদের এভার কেয়ার বা অ্যাপোলো টাইপের এরকম হসপিটাল আমাদের আসলে প্রত্যেকটা অন্তত জেলা শহরে একটা দুইটা করে দরকার। আমি মনে করি ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, যদিও এখন পর্যন্ত এরকম স্টাডি আমি কোনো খবর জানি না, হ্যাঁ, এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে যদি এটা করা যায়। এবং ইদানিং শুনতে পাচ্ছি যে চায়নার সাথে কিছু কোলাবোরেশন এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা ট্রিগার করার চেষ্টা করছেন। আমার মনে হয় একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, চায়নার সাথে আমরা যদি এই দুয়ার ওপেন করতে পারি, আমরা যদি চাইনিজ ইনভেস্টর করে আমরা আমাদের দেশে আনতে পারি এবং প্রত্যেকটা জেলা শহরে যদি আমরা প্রাইভেট সেক্টরের টপ নচ হেলথ সার্ভিস দেওয়ার মতো হসপিটাল তৈরি করতে পারি, বিভাগীয় শহরেও যদি করতে পারি, এবং তাদের সাথে যদি আমি যে প্রথমে বলেছিলাম যে একটা রেফারেল সিস্টেম করা, একটা সব কিছুকে প্রাইভেট পাবলিক প্র্যাকটিশনার হসপিটাল এদিকে একটা নেটওয়ার্কের মধ্যে আনা, এবং প্রাইভেট সেক্টরগুলো যদি আমরা পাবলিক নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ, যদি কম্প্রিহেন্সিভ সিস্টেম হিসাবে যদি আমরা সার্ভিস ডেলিভারি দিতে পারি, আমার মনে হয় যে আমাদের দেশে স্বাস্থ্যসেবায় একটা যুগান্তকারী পরিবর্তন হবে। খুব চমৎকারভাবে আসলে বললেন আপনি, ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। আমরা একটু আসলে একদম গুরুত্বপূর্ণ আলোচনা থেকে একটু অন্যদিকে চলে যাই, যেহেতু খুবই ঈদ আমাদের সামনে। খুব সংক্ষেপে আমরা জানতে চাই যে ঈদের আপনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, একজন সংগঠক নন, একজন গীতিকার হিসেবেও কিন্তু আপনার কিছু খ্যাতি রয়েছে এবং সেই ঈদের এবার একটি গান আপনি লিখেছেন আমি যতদূর জানি, যেটি প্রকাশিত হয়েছে। এই গানের ব্যাকগ্রাউন্ডটি সম্পর্কে যদি খুব সংক্ষেপে আমাদের আসলে গীতিকার হিসেবে আমার খ্যাতি রয়েছে কথাটা ঠিক না। আমি টুকটাক লেখালেখি অনেক দিন ধরেই করি, আমার কিছু বই টইও বের হয়েছে, তবে গীতিকার হিসেবে হয়তো খুব অতি সম্প্রতি কয়েকটি গান আমার প্রকাশিত হয়েছে। তো এই ঈদে একটি গান এসেছে, ঈদ এলোরে শিরোনামে। সেটি গানটি গেয়েছে আমাদের খুবই বিখ্যাত সুকণ্ঠী গায়িকা ন্যান্সি এবং একজন উঠতি অত্যন্ত জনপ্রিয় গায়ক মিলন। এই দুজনের কণ্ঠে গানটা এসছে এবং গানটা সুর করেছে এহসান রাহি, খুবই বর্তমান সময়ের একজন নামকরা সুরকার। এই গানটি আসলে শখ করে লেখা বলতে পারেন। শখ করে লেখা এই অর্থে কি, যে ন্যান্সি আমাকে প্রথম বলেছিলেন যে আমি ঈদ নিয়ে একটা গান করতে চাই, আপনি আমাকে একটা গান লিখে দেন। তা আমার এটা দেখে মনে হলো যে আসলে ঈদ নিয়ে আমাদের যে গানগুলো আছে প্রায় 10-12টা গান হয়তো আছে, সিনেমার গান আছে, কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু শতাব্দী প্রাচীন ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি ছাড়া আসলে ঘরে ঘরে
প্রত্যেকের মনে মনে স্থান করে নেওয়া গান একটাও নেই, বেশিরভাগ সময় একটু বেশি হইচই রংচঙের গানগুলোই আছে। তো সেই জন্য এই গানটা মানে আমরা মনে করি যে আসলে এই গানটি নিশ্চয়ই ঈদের একটি গান হ্যাঁ, হিসেবে এটি ইউটিউবে এসেছে এবং ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। সে প্রত্যাশা রইল ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা জানতে চাইবো যে এই সময় আপনার একদম বুলেট পয়েন্টে আপনার ভাবনাগুলো কি এবং ঈদের শুভেচ্ছা জানানোর একটা অনুরোধ রইল সংক্ষিপ্তভাবে। আমার যেহেতু আমি একটা রাজনৈতিক দলে আমি যোগ দিয়েছি, আমার যেটা রাজনীতির ব্যাপারে যেটা ভাবনা, আমি মনে করি 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা একটা উন্নয়নের বা বাংলাদেশকে নতুনভাবে গড়ার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতিকে হতে হবে জ্ঞান নির্ভর এবং আমাদের রাজনীতিকে হতে হবে উন্নয়ন কেন্দ্রিক এবং অবশ্যই স্বাস্থ্য তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবাইকে ঈদ মোবারক। আমি এবছর ঢাকাতে ঈদ করব, কিন্তু আমার মনে হয় যে এর পরের বছরগুলো থেকে আমি চেষ্টা করব আমার নিজের গ্রামের বাড়ি ঝালকাঠিতে ঈদের আনন্দ সবার সাথে শেয়ার করার। অসংখ্য ধন্যবাদ এবং উভয়কে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাদের দিনটি ভালো কাটবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আলোকিত বাংলাদেশ সবার জন্য স্বাস্থ্য এই প্রত্যাশায় আজকের দুজন আলোচক আমাদেরকে খুবই উন্নয়নের বা আশাপ্রদ কিছু বাণী শুনিয়েছেন এবং তাদের ভাবনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং যেটি জ্ঞান নির্ভর যে আসলে চিন্তা ভাবনাটি এবং আমরা বলবো যে দক্ষ যে জনশক্তি এবং সবকিছু তৈরি করা, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের সুস্বাস্থ্যের নতুন দুয়ার উন্মুক্ত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।